ছাইরঙা বিশাল আকাশের রুটির মতো গোলাকার এক চাঁদ। জ্যোৎস্না যেন ঠিকরে পড়ছে। সমুদ্রের হিংস্র ঢেউগুলোর গা চিকচিক করে উঠছে উজ্জ্বল জ্যোৎস্নার রূপালী আলোয়। বিশাল ঢেউগুলো শুভ্র ফেনা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে বালিময় তীরে। নগ্ন পায়ে অগোছালো পদক্ষেপগুলো জলের তরে মিশিয়ে দিয়ে মহিমান্বিত গর্জনে কাঁপিয়ে তুলছে চারপাশ। অন্ধকার মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা ঝাউগাছগুলো প্রচণ্ড বাতাসে তীর করে কাঁপছে। কাঁপছে নম্রতার লম্বা চুল, ওড়নার আঁচল। মুগ্ধ চোখ দুটো তাকিয়ে আছে বহু দূরে। বিশাল আকাশ আর সমুদ্র পরম ভালোবাসায় যেখানে মিলেমিশে একাকার হয়েছে, ঠিক সেখানটাতে। কি আশ্চর্য সুন্দর এই পৃথিবী, কি আশ্চর্য সুন্দর আকাশ আর সমুদ্রের এই স্বর্গীয় মিলন। নম্রতা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ফোনালাপে ব্যস্ত রঞ্জন, চোখে মুখে চাপা তৃপ্তির আভাস। কি করছো? বেঁচে আছে, বালির উপর খালি পায়ে হাঁটছে। যখনই ঢেউ এসে পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে, ঠিক তখনই তোমাকে প্রচণ্ড মিস করছে। ওপাশ থেকে নারী কণ্ঠে অভিমানী কণ্ঠে বলল, চাপা মিস করছো না ছাই? আরে সিরিয়াসলি খুব মিস করছে। এই মুহূর্তে তোমাকে দেখতে ইচ্ছা করছে। তুমি জানো তোমার রঞ্জন মিথ্যা বলে না। ওপাশের কণ্ঠস্বরটা এবার খানিকটা নরম হলো। আমি কি কণ্ঠে বলল, আমিও। রঞ্জন মন খারাপ ভাব নিয়ে বলল, তোমাকে বললাম সাথে এসো, রাজি হলে না, কি হতো এলে? ওপাশ থেকে মৃদু হাসির শব্দ পাওয়া গেল। মিষ্টি কণ্ঠে বলল, বন্ধুরা মিলে ট্যুরে গিয়েছো, সেখানে গার্লফ্রেন্ডের কি কাজ? সবারই একটা পার্সোনাল স্পেস দরকার। আমি তোমায় ভালোবাসি বলে যে তোমাকে সবসময় আমার মাঝেই সীমাবদ্ধ রাখবো তা ঠিক নয়। আমার বাইরেও তোমার একটা জগৎ আছে, বন্ধুমহল আছে। আমার সাথে কাটানো সময়গুলোতে যেমন তুমি শুধু আমার থাকো, আমাকেই ভাবো, তেমনি ফ্রেন্ডদের সাথে সময় কাটানোর সময় শুধু এই তুমিটা শুধু ওদের হয়েই থাকা উচিত। আমি সাথে থাকলে তুমি কাকে রেখে কাকে সময় দিতে? রঞ্জন হাসল। চাঁদের আলোয় ফর্সা মুখটাও জল করে উঠল। মুগ্ধ কণ্ঠে বলল, তুমি এখন সামনে থাকলে ঝাঁপিয়ে পড়ে চুমু খেতাম তোমার গালে। এই জন্যই তোমাকে এত ভালোবাসি পূজা। পরিস্থিতিগুলোকে এত ভালোভাবে বুঝো কিভাবে বলো তো? পূজা লাজুক হেসে বলল, কই বুঝি? তুমি আমায় যতটা বুঝো ততটা তো বুঝে উঠতে পারি না। আচ্ছা, তোমার বন্ধুরা নেই পাশে? আরে না, সব কটা নাক ডেকে ঘুমাচ্ছে। বিচে শুধু আমি আর নমু। ওর নাকি ঘরে দম আটকে আসছিল। মেয়েটা ঠিকঠাক ঘুমায় বলেও মনে হয় না আমার। কতটা পাগল হলে কিছু চিঠিকে পুঁজি করে বছরের পর বছর অপেক্ষা করা যায় ভাবো। পূজা দুঃখী কণ্ঠে বলল, ওর ডায়েরিটার জন্য খুব খারাপ লাগছে আমার। সেদিন সব শোনার পর কি মনে হয়েছিল জানো? কি? আমার কাছে ম্যাজিক থাকলে চোখের পলকে ডায়েরিটাকে নদী থেকে তুলে হাতে ধরিয়ে দিতাম তার। খুব খুশি হতো না? রঞ্জন শব্দ করে হেসে উঠল। আদুরে কণ্ঠে বলল, পাগলি। আচ্ছা, ওই লোকটাকে কি কোনোভাবে খুঁজে পাওয়া যায় না? আমি কালই পুজো দেব। প্রার্থনা করব নম্রতা যেন খুব শীঘ্রই তার পত্রপ্রেমিককে পেয়ে যায়। ভগবান আমার কথা না রেখে পারবেই না। এই তো শুরু হলো তোমার অন্ধবিশ্বাস। আচ্ছা, তুমি কি নাস্তিক? নাস্তিক কেন হব? তাহলে সবসময় ধর্মের কথায় নাক ছিটকাও কেন? জীবনেও তো মন্দিরে যেতে দেখলাম না। নাস্তিক না হলেই তোমাদের মন্দিরে গিয়ে মাথা টুকতে হবে? কি আশ্চর্য! শোনো, আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি একজন আছেন যিনি আমায় এই পুরো সৃষ্টির জগৎকে সৃষ্টি করেছেন। কিন্তু পূজা অধৈর্য হয়ে বলল, হয়েছে। আপনার এই যুক্ত বহুত শুনেছি, একদম মুখস্থ হয়ে গিয়েছে। কিন্তু দয়া করে আমার বাবার সামনে এসব কথা বলো না। আমার বাবা কিন্তু গোঁড়া হিন্দু। তোমার এসব কথাই যেতে যেতে 2 মিনিটও লাগবে না। রঞ্জন প্রত্যুত্তরে কিছু বলতে গিয়েও থেমে গেল। আশেপাশে তাকিয়ে নম্রতাকে দেখতে না পেয়ে আঁতকে উঠে বলল, নমকে আশেপাশে দেখছি না পূজা, আমি তোমাকে পরে কল করি। পূজা বিস্ময় নিয়ে বলল, সে কি? আচ্ছা ঠিক আছে, খুঁজে ফেলে ইনফর্ম করো। আচ্ছা। কথাটা বলে তাড়াহুড়ো করে ফোন কাটল রঞ্জন। ভয়ার্ত চোখে এদিক ওদিক তাকালো। যতদূর চোখ যাচ্ছে জনমানবহীন বালুকাময় তীর। মুহূর্তে কোথায় চলে গেল মেয়েটা? সমুদ্র তীর ধরে হাঁটতে হাঁটতে কতদূর পৌঁছে গিয়েছে নিজেও জানে না নম্রতা। শুধু জানে সমুদ্র তাকে টানছে। অদ্ভুত সুন্দর এই জলরাশি জ্যোৎস্না স্নান করতে করতে নিবিড়ভাবে হাতছানি দিচ্ছে তাকে। পরনে লাল ওড়না আর লম্বা চুলগুলো উচ্ছল কিশোরীর মতো লাফালাফি করছে। শরীর থেকে ছিটকে হাওয়ায় হাওয়ায় মাতোয়ারা হতে চাইছে। নম্রতা সমুদ্রের পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ উদাসী দৃষ্টিতে তাকিয়ে থেকে বেশ কয়েক পা এগিয়ে গিয়ে হাঁটু ছুঁই ছুঁই পানিতে গিয়ে দাঁড়ালো। সমুদ্রের শীতল বাতাস ঝাপটে পড়ছে নম্রতার গায়ে। নম্রতা চোখ বুজল, বুক ভরে শ্বাস টেনে নিয়ে দুপাশে দুহাত প্রসারিত করলো।
নম্রতার মোমের মতো ফর্সা মুখটা চাঁদের আলোয় ঝলক দিয়ে উঠল। নম্রতার হঠাৎ করে মনে হলো সে উড়ছে। বাতাস, চুল, ওড়নার আঁচলের সাথে তার হালকা পাতলা শরীরটাও যেন ভাসছে। চারপাশে সমুদ্ররাজ ভয়ানক গর্জন তুলে হাসছে। নম্রতার চোখের পাতায় ভেসে উঠল সেই আশ্চর্য সুন্দর দিনটি। নম্রতার সে নামক নম্রতাকে প্রেম নিবেদন করার পরপরই শুরু হয়েছিল তাদের সুখময় প্রেম। কি সুন্দর ছিল সেই দিনগুলি। নম্রতা একবার খুব আবেগ নিয়ে লিখেছিল, শুনো, আমরা একটা ঘর বাঁধব। ছোট্ট একটা ঘর, ছনের বনের চাল থাকবে, আধ ভাঙা দেয়াল থাকবে, ভাঙা দেয়ালের ফাঁক গলে এক পশলা জ্যোৎস্না আসবে। ছোট্ট ঘরের এক কোণায় পুরানো এক লণ্ঠন থাকবে, হাতের তৈরি শিকা থাকবে, সেগুলোতে হরেক রকম রং থাকবে। আর শোনো, পোষা একটা টিয়া থাকবে। আমাদের এই ছোট্ট ঘরে তারও ছোট্ট ঘর থাকবে। তুমি প্রতিদিন গঞ্জে যাবে, আমার জন্য মুঠো ভরা লাল ফিতে আর আলতা আনবে। চাঁদের আলোয় গা ভিজিয়ে নদীর পানি ঝলমলাবে, সেই আলোতে মত্ত হয়ে আমার পায়ে আলতা আঁকবে। বৃষ্টি ভেজা রাতগুলোতে তোমার বুকে সিটিয়ে রাখবে। আর শোনো, যখন ছোট্ট ঘরের পাঁচিল বেয়ে ঝরঝরিয়ে জল গড়াবে, আমরা তখন ছোট্ট পাত্রে মিষ্টি সেই জল করব। আমাদের আধ ভাঙা এক চৌকি থাকবে, নড়তে চড়তে আনন্দে সে খিলখিলাবে। শক্ত একটা তোষক আর শিমুল তুলোর বালিশ থাকবে, সেই বালিশে মাথা রেখেই তুমি আমার মন ভুলাবে। ছোট্ট ছোট্ট হাঁড়ি পাতিল আর ছোট্ট কিছু বাসন থাকবে। ছনের বেড়ায় গুজে রাখা ছোট্ট একটা আরশি থাকবে। মাঝ দুপুরে তপ্ত সময় ফুঁড়ে দিয়ে প্রাণ খুলে গান গাইবে। দুষ্টুমিতে মত্ত হয়ে ভালোবাসায় মাতাল হবে। আমি লজ্জা পাবো, এত এত গাল ফুলাবো। এই শুনছো তুমি, আমরা কিন্তু ছোট্ট একটা ঘর বাঁধবো। ইতি শ্যামলতা। চিঠিটা লিখে নম্রতার সে কি লজ্জা, পাঠাবে কি পাঠাবে না সে নিয়ে কত যে দুর্ভাবনা। শেষ পর্যন্ত চিঠিটা পাঠিয়েছিল নম্রতা। দুদিনের মাথায় কাঙ্ক্ষিত উত্তরও পেয়েছিল। নীল কাগজের পরিবর্তে সাদা কাগজের জমিনে লাল আলতা দিয়ে লেখা হয়েছিল সেই উত্তর। চিঠির উপর পেঁচানো হয়েছিল লাল ফিতা। লাল আলতায় গুটি গুটি অক্ষরে লিখেছিল, শ্যামলতা, তুমি কি জানো তুমি আমায় আজকাল বড্ড জ্বালাচ্ছ। আমি ঠিকঠাক পড়তে পারছি না, হুটহাট মঞ্জুরি বর্ষা হয়ে ঝরে পড়ছ। সেদিন কি হয়েছিল জানো, গভীর রাতে আমি পড়ছি, ঘড়িতে 1টা কি 2টা বাজে। হঠাৎ দরজায় কড়া নেড়ে ঘুম ঘুম চোখে ডাকাডাকি করছে নিদ্রা। আমি বিস্ময় নিয়ে দরজা খুলতেই সে বলল, ভাইয়া, তোর কি অসুখ করেছে? কখন থেকে পড়ার মতো সুর করে বলছিস শ্যামলতা শ্যামলতা, কাহিনী কি? ওর কথাই আমি যেন আকাশ থেকে পড়লাম। তুমি ভাবতে পারছো আমি নাকি আধা ঘন্টা যাবৎ পড়ার বদলে শ্যামলতা শ্যামলতা বলে জপ করছি, অথচ আমি নিজেই জানি না। তারপর আবারও এক কাণ্ড ঘটালাম। কাল তোমার চিঠিটা পেয়েই ইচ্ছে জাগলো তোমার পায়ে আলতা আর চুলে লাল ফিতা জড়াবো, কিন্তু আমাদের এই অসম দূরত্বের প্রেমে সে এক প্রকার অসম্ভবই বলা চলে। কিন্তু মন বাবা যে সম্ভব অসম্ভবের ব্যাখ্যা শুনতে নারাজ, তাই সিদ্ধান্ত নিলাম আলতার রঙে চিঠি লিখব, সাথে থাকবে লাল ফিতে। এই আলতা জোগাড় করতে কত পেরেশানি করতে হয়েছে জানো। নিদ্রার যন্ত্রণায় ধরা খেয়ে গিয়েছি বাসায়। ছেলে পকেটে আলতা আর লাল ফিতা না ঘুরে বেড়াচ্ছে। মায়ের জন্য এ যেন এক ভয়ানক কাণ্ড। বাসায় হুলস্থুল বাঁধিয়ে মান সম্মান শেষ। কি লজ্জায় পড়তে হয়েছিল বুঝতে পারছো। 2 দিন ধরে সবাই কেমন সন্দেহের চোখে তাকাচ্ছে, আমি তাকাতেই মিটমিট করে হাসছে। তুমি আমার কি ভীষণ সর্বনাশ করলে বলো তো। এই সর্বনাশটা কি করে ঢাকবো আমি? আচ্ছা শ্যামলতা, এই সর্বনাশ ঢাকার পরিবর্তে সমান তালে আরও কিছু সর্বনাশ করে ফেললে কেমন হয়? শ্যামলতার সর্বনাশের দায় নিয়ে সর্বাগ্রাসী হওয়ার মতো প্রাপ্তি কি আর কিছুতে আছে? বিশেষ দ্রষ্টব্য, আলতার ফিতা কি তোমার পছন্দ হয়েছে? তোমার বাকি চাওয়াগুলো না হয় দেখা হলেই পূরণ করব। ইতি শ্যামলতার ব্যক্তিগত সে। চিঠির কথাগুলো মনে পড়তেই নম্রতার ফর্সা গালে লাল আভা ফুটল। পর মুহূর্তেই খিলখিল করে হেসে উঠল নম্রতা। সমুদ্রের গর্জনে চাপা পড়ে গেল সেই উচ্ছল হাসির শব্দ। ঠিক তখনই ডান হাতের বাহু ধরে হ্যাঁচকা টান দিয়ে সরিয়ে আনা হলো তাকে। মিশ্রিত পুরুষালী কণ্ঠ বলে উঠল, পাগল নাকি আপনি? তীরে লাল চিহ্ন উঠছে দেখছেন না? এখন ভাটার সময়, ঢেউয়ের টানে চোখে নিমেষেই হারিয়ে যেতে পারতেন। এই অসময়ে কেউ পানিতে নামে?
নম্রতা চোখ তুলে তাকালো। কালো রঙের টি শার্ট গায়ে সুঠাম দেহি এক যুবক দাঁড়িয়ে আছে তার সামনে। চোখে মোটা ফ্রেমের চশমা, চাঁদের আলোয় চেহারা ভালো বোঝা যাচ্ছে না, তবুও চিনে ফেলল নম্রতা। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ভ্রু কুচকে তাকালো, রাগান্বিত কণ্ঠে বলল, আপনি? সামনে দাঁড়ানো মানুষটাও বোধ হয় খানিক চমকালো, কপাল কুচকে বলল, ওহ শিট, আপনি লঞ্চের ওই পাগল মেয়েটা না? নম্রতা যেন আরও একটু চলে উঠলো এবার, তেড়ে এসে বলল, আমাকে দেখে পাগল মনে হয়? আরফান ভারী অবাক হয়ে বলল, মনে হয় মানে? আমি তো 100% শিওর যে আপনি পুরো দস্তর পাগল। নম্রতার ডায়েরি হারানোর জ্বালাটা আবারও তীব্র রূপ ধারণ করলো। আরফানের দিকে তেড়ে যেতেই দুপা পিছিয়ে গেল আরফান। এমন সময় দূর থেকে দৌড়ে এলো তিনটি ছেলে। নম্রতার কাছাকাছি এসে হাঁটুতে ভর করে জোরে জোরে শ্বাস নিল। নাদিম কোমরে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলল, ওই হারামি, তোরে আজকে সমুদ্রের পানি খাওয়াইতে খাওয়াইতে মাইরা ফেলবো আমি, শালি। তোর খুঁজতে গিয়ে জীবন শেষ। রঞ্জন তো ভয় দেখাই দিছিল বাল। উফ, মাইয়া মানেই যন্ত্রণা। নাদিম থামতেই আরফানের পেছনে এসে দাঁড়ালো একটি লোক। ফর্সাতে গোলগাল মুখ, চোখে মুখে জ্ঞানী জ্ঞানী ভাব, ফর্সা চামড়ায় লাল টকটকে ঠোঁট। লোকটি হালকা ঝুঁকে নম্রতাকে নিরীক্ষণ করে বলল, আরফান, কি হয়েছে দোস্ত, এভাবে ছুটে এলি যে? বন্ধুর কথায় ফুস করে নিঃশ্বাস ছাড়লো আরফান। বিরক্ত কণ্ঠে বলল, আর বলিস না, দুদিন যাবৎ এক পাগলকে বাঁচাতে গিয়ে বারবার মান সম্মান খাওয়াইতে হচ্ছে। মানে? বুঝলাম না। এই ভাটার সময়ে হাঁটু পানিতে দাঁড়িয়ে সমুদ্র বিলাস করছিলেন এই রমণী। আমি ভালো বুঝে বাঁচাতে গেলাম, সে উল্টো আমার উপরেই অখুশি। সাচ আ ফলিশ গার্ল। নম্রতা আবারও তেলে গিয়ে বলল, খবরদার বাজে কথা বলবেন না। আমার অত বড় একটা ক্ষতি করে এখন মহৎ শাস্তি এসেছেন। আরফান দুপা পিছিয়ে গিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, দেখ নিশান্ত, কেমন অসভ্য মেয়ে। কার্টেসি বলতে কিচ্ছু নেই। আমার ল্যাপটপটা ওভাবে ফেলে দিয়েও বিন্দু মাত্র অনুতাপ নেই। ইচ্ছে করছে? নিশান্ত হু হা করে হেসে উঠল। আরফানের কাজ ঝাঁকিয়ে তাকে শান্ত হতে বলল। নাদিম উসখুস করে বলল, নমো, বাদ দে বইন, ঝগড়া টগড়া করে লাফটাপ নাই। এই ভাই খুব একটা মিশা বলে নাই, তোর মাথায় আল্লাহ আল্লাহ সিট দেখা দিতেছে। এ রাইতে কেউ একলা একলা এত দূর আহে, তার উপর পানিতে নামে? নম্রতার চোখ মুখ লাল করে নাদিমের দিকে তাকালো। রঞ্জন এক পা এগিয়ে গিয়ে আরফানকে উদ্দেশ্য করে বলল, সৌভাগ্যবশত আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল, আর দুর্ভাগ্যবশত আবারও এমন একটা সিন ক্রিয়েট হলো। সরি ভাইয়া, আসলে নোমো একটু ডিপ্রেসড। আরফান কিছু বলার আগেই পাশ থেকে নিশাদ হাত বাড়িয়ে দিয়ে বলল, ইটস ওকে, সুন্দরী মেয়েদের টুকটাক ভুল মাফ করা যায়। আমি নিশাদ আহমেদ নীরব, বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার, আর ও হলো ডক্টর আরফান আলম। বন্ধুদের সাথে ট্যুরে এসেছি। আর আপনারা? রঞ্জন ডান হাতটা বাড়িয়ে দিয়ে মৃদু হাসল, বলল, আমি রঞ্জন চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি 3rd সেমিস্টারে পড়াশোনা করছি। ওরা আমার বন্ধু, নাদিম হোসেন, অন্তু তালুকদার আর নম্রতা মাহমুদ। আমরাও ট্যুরে এসেছি। নিশাদ বিনয়ী হাসি দিয়ে বলল, তোমরা তো তাহলে আমাদের থেকে বেশ কয়েক বছরের জুনিয়র হবে, অলমোস্ট 7-8 বছর, তাই না আরফান? আরফান ভদ্রতার হাসি দিয়ে মাথা নাড়ল। দুপক্ষের পরিচিতি পর্ব শেষ হতে বিদায় নিয়ে যার যার হোটেলে রওনা হলো। হোটেলের পথে ফিরতে ফিরতে হঠাৎই প্রশ্ন করলো নাদিম, ওই লেকচারারটাকে তুই চিনিস নমো? নম্রতা অবাক হয়ে বলল, কোন লেকচারার? আরে একটু আগে কথা হইল না, নিষাদ না বিষাদ নাম কইল। নম্রতা আরেক দফা অবাক হয়ে বলল, আমি ওই ব্যাটাকে চিনব কেমনে? নাদিম কপাল কুঁচকে বলল, তাহলে ওই পোলাই তোরেকে চিনে কেমনে? নাদিমের কথায় তিনজনের চোখ তার উপর এসে নিবদ্ধ হলো। রঞ্জন চোখ ছোট ছোট করে বলল, ওই ব্যাটে নমুকে চিনে তোরে কে বলল? ফেরার সময় স্পষ্ট শুনলাম ওই লেকচারারে আরফান ভাইকে বলছে, রাগিস না দোস্ত, ছেড়ে দে, মেয়েটা আমার পরিচিত। নাদিমের কথায় তিনজনই অবাক চোখে তাক গেল। নম্রতার কপালে ভেসে উঠল চিন্তার ভাঁজ। এই লোক কি করে চিনবে তাকে? কই, সে তো চিনে না। দুপুরে খাবার শেষ করে নম্রতাদের ঘরে আড্ডা বসিয়েছে বন্ধুরা। বাইরে মুষলধারে বৃষ্টি, পরিষ্কার কাচের জানালায় জমে আছে ফোঁটা ফোঁটা জল। উত্তাল সমুদ্রের গর্জন আর বৃষ্টির শব্দ মিলেমিশে তৈরি হয়েছে নতুন এক সুর। সেই সুরে মাতোয়ারা হয়ে প্রলয়ঙ্কারী নৃত্যে মত্ত হয়েছে ঝাউ গাছের সারি আর নারকেল গাছের বহর। কাল শেষ রাতের দিকেও 3 নম্বর বিপদ সংকেত ছিল সৈকতে। সকালের দিকেও আবহাওয়া ছিল চলনসই, কিন্তু দুপুর দিক হঠাৎই কোথা থেকে উড়ে এলো এক আকাশ কালো মেঘ।
শুরু হলো ভয়ানক বর্ষণ। সমুদ্র সৈকতে জারি করা হলো 7 নম্বর বিপদ সংকেত। দুপুরের পরপরই বাসের টিকিট কাটা হয়েছিল নম্রতাদের। পরশু থিওরি পরীক্ষা। রাতের মাঝে ঢাকায় ফেরা যখন চাই ঠিক তখনই শুরু হলো বৃষ্টিকন্যার ইচ্ছে বিলাস। বৃষ্টিকন্যার এই ন্যাকামতে টিকিটগুলোর সাথে সাথে ধরা বাঁধা সময়টাও ভেস্তে গেল। নম্রতা নীরা কফি হাতে বিছানার হেডবোর্ডে ঠেস দিয়ে বসে আছে। নাদিম বিছানার উপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে। একটু পরপর হাতে থাকা গিটারে টুংটাং আওয়াজ তুলছে। ডান পাশের ধবধবে সাদা সোফায় বসে আছে রঞ্জন। এক হাতে কফি কাপ, অন্য হাতে ফোন। অন্তু কার্পেটের উপর পা গুটিয়ে বসেছে, কোলের উপর ল্যাপটপ, কোলের পাশে ধোয়া ওঠা কফি কাপ। সোয়া বসে আছে বিছানার এক কোনায়, চশমাটা নাগের ডগায় এসে ঠিক, গায়ে ভারী কম্বল জড়ানো। সোয়া কফি কাপটি পাশের টেবিলে রেখে ঠোঁট উল্টালো, কপাল কুঁচকে বলল, আচ্ছা ওই লোকটা নোমর ওই পত্রপ্রেমিক হতে পারে না? আই মিন কোইন্সিডেন্সলি পৃথিবীতে কত শত কাকতালীয় ব্যাপার ঘটছে, এটা কি তাদের মধ্যে একটা হতে পারে না? সোয়ার বোকা কণ্ঠে বলা কথায় 5 জোড়া চোখ তার উপর এসে নিবদ্ধ হলো। প্রত্যেক জোড়া চোখ পলকহীন তাকিয়ে আছে তার চেহারায়। সোয়া অস্বস্তিতে পড়ে গেল। আমতা আমতা করে বলল, সরি, আসলে নমু সেদিন বলছিল লোকটির নামের প্রথম অক্ষর এন হওয়ার সম্ভাবনা প্রবল। আবার তোরা যে লোকটির কথা বলছিস, কি যেন নাম, নীরব, নিষাদ, হোয়াট এভার, সেই নামটাও এন দিয়েই শুরু। তিনি ভার্সিটির লেকচারার, দ্যাটস মিন ব্রাইট স্টুডেন্ট। নমুর ভাষ্যমতে নমুর পত্রপ্রেমিক ও ব্রাইট স্টুডেন্ট ছিল। বর্ণনাটা মিলে যায়। ওই হিসাবে ভুল করেই বলে ফেলেছি কথাটা। আই থিঙ্ক আই ওয়াজ রং, সরি। কেউ কোনো জবাব দিল না, আগের মতোই তাকিয়ে রইল চুপচাপ। তারপর হঠাৎই শটান উঠে বসল নাদিম। অতিরিক্ত উত্তেজনায় সোয়াকে একটা শক্ত ধাক্কা দিয়ে সবার চোখে চঞ্চল দৃষ্টি ঘুরিয়ে নিয়ে চেঁচিয়ে উঠে বলল, হোয়াট আর থিঙ্কিং, এভাবে তো ভাইবা দেখি নাই। সোয়া উল্টে পড়তে সামলে নিল। নাদিমের দিকে রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে বিছানা থেকে সরে সোফায় গিয়ে বসলো। রঞ্জন নম্রতার দিকে দৃষ্টি ফিরিয়ে ভ্রু নাচালো, কৌতুক মাখা কণ্ঠে বলল, কিরে, হতে পারে নাকি এমন কোইন্সিডেন্স? কাল তো কাছাকাছি দাঁড়িয়েছিল, ফিলটিল পাসনি কিছু? নম্রতা বিরক্ত কণ্ঠে বলল, এটা কি কোনো সিনেমা নাকি যে পাশে দাঁড়ালে লাইলের মতো ফিলটিল চলে আসবে? আমি তাকে কখনোই দেখিনি, পাশে দাঁড়াইনি, কাছে যাইনি। তার বাহ্যিক কিছুই জানা নেই আমার। জানার মধ্যে জানি শুধু মন। তার মন পড়া ব্যতীত অন্য কিছু জানার সুযোগই হয়ে ওঠেনি কখনো। নাদিম মাত্রাতিরিক্ত বিরক্ত হয়ে বলল, ছাতার মাথা প্রেম করো তোমরা। এ যুগে এসে আমার রঙিলা প্রেম কাহিনী দ্বিতীয়টি দেখার সৌভাগ্য কারো হয়েছে বলে আমার মনে হয় না। নম্রতা প্রত্যুত্তরে কিছু বলল না, উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল জানালার বাইরের দিকটায়। সাদা সাদা বৃষ্টির ফোঁটায় ঝাপসা হয়ে এসেছে প্রকৃতি। সমুদ্রের উচ্ছ্বাসটা হয়ে উঠেছে লাগামহীন পাগলা ঘোড়া। অন্তু ল্যাপটপটা পাশে রেখে হাত পা ছড়িয়ে বসলো। ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, নিশাদ নামক লোকটি যদি নম্রতার পত্রপ্রেমিক হয়, তাহলে ব্যাটা চূড়ান্ত ধুরন্ধর। সে নিশ্চয়ই লুকিয়ে চুরিয়ে নমুকে দেখেছে, হয়তো ফলোও করেছে। নীরা কপাল কুঁচকে বলল, লোকটা যদি নমুকে দেখেই থাকে, তাহলে এই 3-4 বছরে যোগাযোগ করার চেষ্টা করলো না কেন? স্ট্রেঞ্জ। নাদিম আবারও বিছানায় হাত পা মেলে শুয়ে পড়ল। গিটারে একটা বিরহী টুন বাজিয়ে নিয়ে বলল, সবচেয়ে বড় কথা, ওই দুইটা আবালের ব্রেকআপ কেমনে হইল? ওই বলো, তোকে ব্রেকআপ কেমনে হইল রে? ব্রেকআপ হয়নি। নাদিম সরু চোখে তাকালো, আরেক দফা উঠে বসে বিস্মিত কণ্ঠে বলল, হয়নি? নম্রতা সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেললো, দুই দেখে মাথা নেড়ে জানালো, না, হয়নি। নাদিম মাথা ঝাঁকাতে আবারও বিছানায় গা এলালো, চোখ মুখ বিকৃত করে বলল, একেই বলে পীড়িত। সোয়া অত্যন্ত ঘৃণাভরা চাহনি দিয়ে বলল, ভাষার কি ছিরি, ছি। অন্তু অধৈর্য কণ্ঠে বলল, তাহলে তোদের সম্পর্কের সমাপ্তিটা কোথায়? সমাপ্তি শব্দটা উচ্চারণ করে উদাস ভঙ্গিতে বসে রইল নম্রতা। তারপর ধীর কণ্ঠে বলল, সমাপ্তি তো হয়নি কখনো। এভাবে কি সমাপ্তি হয়? বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছিল তখন। এদিকে দেখা করার জন্য মাতোয়ারা হয়ে উঠেছিল সে, সেই সাথে মাতোয়ারা হয়ে উঠেছিলাম আমিও। আমাদের দেখা হবে, কথা হবে, সম্পর্কটা নতুন এক রূপ পাবে, এসব আলোচনায় চলছিল সপ্তাহের পর সপ্তাহ। দুজনেই দুজনের জন্য বিরাট এক সারপ্রাইজ হিসাবে অপেক্ষা করছিলাম। সিদ্ধান্ত হয়েছিল ঢাবিতে ভর্তি পরীক্ষা শেষ হলে দেখা করার দিন তারিখ ঠিক করব আমরা। রবীন্দ্র সরোবরেই দেখা হবে আমাদের। আমার পরনে থাকবে লাল পেরে সাদা শাড়ি আর ওর গায়ে নীল পাঞ্জাবি।
হাতে থাকবে বেলি ফুলের মালা, সেই মালা নিজ হাতে বানাবে সে, নিজে হাতেই পরিয়ে দেবে আমার খোপায়। খুশিতে আত্মহারা আমরা অপেক্ষার প্রহর গুনছিলাম, কবে ভর্তি পরীক্ষা শেষ হবে। কবে? একসময় ভর্তি পরীক্ষা শেষ হলো, আমি তাকে চিঠি দিলাম, কিন্তু চিঠির জবাব এলো না। একদিন দুদিন করে সপ্তাহ পেরোলো, মাস পেরোলো, আজ 3টা বছর পেরিয়ে গেল, চিঠির জবাব এলো না। এটুকু বলে থেমে গেল নম্রতা। ঘরময় ঘুরে বেড়াতে লাগলো 6টি মানুষের দীর্ঘশ্বাস। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর প্রশ্ন করল রঞ্জন, আমি একটা বিষয় বুঝতে পারছি না, তোদের চিঠি দেওয়া নেওয়াটা এত সময় চললো কি করে? লাইব্রেরিতে অনেক মানুষ যায়, অন্য কারো হাতে কেন পড়লো না চিঠিটা? তাছাড়া বই পরিষ্কার করতে গিয়েও কি বইয়ের জায়গায় পরিবর্তন হতো না? সেই সব চিঠি কারো চোখে পড়তো না? ব্যাপারটা কেমন সিনেমাটিক। নম্রতা ম্লান হাসলো, সোজা হয়ে বসে বেশ উৎসাহ নিয়ে বলল, তুই বোধহয় গ্রন্থাগারের বর্তমান অবস্থা জানিস না রঞ্জন। গ্রন্থাগারে বই এখন হাতে গোনে কয়েকজন ছাড়া কেউ পড়ে না বললেই চলে। সবাই গ্রন্থাগারে বসে নিজেদের নোটবুক, গাইড বুক মুখস্থ করে, চাকরি বা পরীক্ষার প্রস্তুতি নিতেই ব্যস্ত। পড়াশোনার জন্য গ্রন্থাগারের পরিবেশ অতিরিক্ত ভালো বলেই গ্রন্থাগারে এত ভিড়, সাহিত্য চর্চার জন্য নয়। তার উপর দর্শনের এই পেটমোটা বই কে পড়বে? আমার ভাগ্য সুপ্রসন্ন ছিল বলেই হয়তো চিঠিটা তার হাতে পৌঁছেছিল, নয়তো চিঠি বাবাজি সেখানেই ইতিহাস হয়ে রয়ে যেত। তাছাড়া গ্রন্থাগারে প্রত্যেক ক্যাটাগরির আলাদা আলাদা শেলফ থাকে। আমাদের চিরপরিচিত বইটা মাঝে মাঝে স্থান পরিবর্তন করলেও ঘুরে ঘুরে ওই একই শেলফের মাঝে ঘোরাফেরা করত, খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হতো না। রঞ্জন ঠোঁট উল্টে বলল, বাপরে। সোয়া হঠাৎই আর্তনাদ করে উঠে বলল, পরশু যে আমাদের সিটি আছে, মনে আছে তোদের? এই বৃষ্টিতে ফিরবো কিভাবে আমরা? প্রিপারেশনও নেই একদম। নাদিম দায়সারা কণ্ঠে বলল, সিটির কথা আপাতত ভুলে যা, আজ আবহাওয়া ঠিক হবে বলে মনে হচ্ছে না, আর কাল বিকালের আগে আমরা বাসে উঠছি বলেও মনে হচ্ছে না। সোয়া চোখ বড় বড় করে বলল, মানে? কিন্তু কেন? রঞ্জন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ওই বেটা কোন হোটেলে উঠছে জানি না, আশেপাশে কোনো হোটেলে ওঠার সম্ভাবনাই বেশি। কাল সারাদিন হোটেলে হোটেলে ঘুরে বেটাকে খুঁজে বের করব, রহস্যোদ্ধার করব, তারপর বিকেলের গাড়ি ধরে ঢাকা। পড়াশোনা অতিরিক্ত সিরিয়াস তোয়া বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। নাদিম গিটারে রোমান্টিক টোন বাজিয়ে বেসুরে কণ্ঠে তাল মেলালো। সোয়ার রাগ তখন সপ্তম আকাশে। নাদিমকে জাস্ট সহ্য হচ্ছে না তার। এমন বেয়ারা ছেলে সে দ্বিতীয়টি দেখেনি। রঞ্জন ফোন হাতে বেরিয়ে যেতে যেতে বলল, এই ভেজা ভেজা আবহাওয়ায় আমার রেজিস্ট্রি ছাড়া বউটাকে ভীষণ মনে পড়ছে। আমি প্রেম করতে যাচ্ছি, খবরদার ডিস্টার্ব করবি না। রঞ্জনের পিছু পিছু গিটার হাতে উঠে গেল নাদিমও। সোয়া হতাশ কণ্ঠে বলল, ইয়া মাবুদ, সিটের কি হবে তাহলে? অন্ত এক গাল হেসে বলল, এত বেশি পকপক করিস কেন বলতো? সিটি নিয়ে টেনশন নিস না, স্যারকে ম্যানেজ করে নেব কোনোভাবে। পানিশমেন্ট হিসাবে এক্সট্রা অ্যাসাইনমেন্ট করতে দিতে পারে, তাতেই বা কি? লাইব্রেরি তো আছেই, সবাই মিলে কমপ্লিট করে ফটোকপি করে নেব, কাহিনী খতম। অন্তু যত তাড়াতাড়ি খতম করে ফেললো তত তাড়াতাড়ি খতম হলো না ব্যাপারটা। সোয়ার গলায় মাছের কাঁটার মতো আটকে রইল। কিছুক্ষণ পরপর পরীক্ষার চিন্তায় ঘেমে নিয়ে অস্থির হয়ে পড়তে লাগলো। সবচেয়ে বড় কথা, বাবা মাকে কি অজুহাত দেবে সে? সোয়ার মাথায় ঘুরছে এই লম্পট বন্ধু বান্ধবের চক্করে তার ছোট্ট বোকা বোকা মাথাটা প্রায়ই ঘোরাঘুরি করে। কখনো কখনো ভয়ে জ্ঞানও হারায়, তবুও বন্ধুদের ছাড়া যায় না, আর না তাদের থেকে গড়পড়তায় পাত্তাটুকু পাওয়া যায়। নম্রতা সেই কখন থেকে নিশ্চুপ বসে আছে, শরীরটা মৃদু কাঁপছেও, গা জুড়ে জ্বর বোধ হচ্ছে। সত্যি কি ওই লোকটাই সে? আর যদি এমনটাই হয়ে থাকে তাহলে তাকে কি করে চিনে? আর যদি চিনেও থাকে তাহলে এত লুকোচুরি কিসের? এমন অপরিচিতের মতো ব্যবহারই বা কেন? আর কেনই বা এই হারিয়ে যাওয়ার খেলা? কষ্ট হয় না তার? নম্রতার ভাবতে পারে না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, সারা শরীর ঝিমঝিম করে আসে। আচ্ছা, সে কি মারা যাচ্ছে? ভয়ানক কাল মৃত্যু কি আষ্টপৃষ্টে জড়িয়ে ধরছে তাকে? না, তার তো মরে গেলে চলবে না। ওই মানুষটির মুখ থেকে প্রতিটি প্রশ্নের উত্তর না শুনে মরণের কথাটাও যে ভাবা যায় না, কিছুতেই না। পরের দিন সকালের খাবার শেষ করে নিশাদকে খুঁজতে বেরিয়ে পড়ল সবাই। আকাশে তখন উজ্জ্বল সূর্য। আগের দিন বৃষ্টির দাপটে চারপাশটা ঝকঝক করছে, আকাশও পরিষ্কার, গাছের পাতাগুলোও হয়ে উঠছে স্বচ্ছ সুন্দর। 10টা নাগাদ বেরিয়ে 2-3টা হোটেলে চক্কর কেটে দুপুর 2টোর দিকে নিশাদের সন্ধান পেল তারা। রিসেপশনিস্টকে জিজ্ঞেস করতে বিনীত কণ্ঠে উত্তর দিল, নিশাদ আহমেদ নীরব নামের লোকটি আজ সকালেই চেক আউট করেছেন। কথাটা শুনেই মাথায় বাজ পড়ল তাদের। যোগাযোগের জন্য নাম্বার চাইতেই উত্তর এলো, সরি, কারণ নাম্বার দেওয়াটা হোটেলের নিয়ম বহির্ভূত।
রিসেপশনিস্ট মেয়েকে ইনিয়ে বিনিয়ে উচ্চমাপের প্রশংসা করেও নাম্বার পাওয়া গেল না। নাদিম রাগ নিয়ে বিড়বিড় করে বলল, বালের রুলস, ঠাকুরের হোটেলে এত কিসের রুলস, ন্যাকামরে এক শেষ, এই নর্তকীকেও দিন রাইতে চড়ানো উচিত, ব্যর্থ প্রতিপন্ন নম্রতারা আশেপাশে হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে 4টার দিকে গাড়িতে উঠল। ঢাকায় ফিরতে ফিরতে হলো গভীর রাত। নীরা নম্রতা পড়ল বিপাকে, এত রাতে হলে ঢুকতে দেবে না। রঞ্জন নাদিমের জন্য সমস্যা না হলেও নীরা নম্রতা থাকবে কোথায়? এদিকে সোয়ার অবস্থাও বেকাহিল। বাবা মা প্রচণ্ড ক্ষেপে আছে তার। মেয়ে যে বাজে বন্ধুদের সাথে মিশে রসাতলে যাচ্ছে তা উপলব্ধি করতে পেরে উভয়ই চিন্তিত এবং ক্ষুব্ধ। সেই ক্ষুব্ধ বাবা মায়ের সামনে দিয়ে এত রাতে বন্ধু বান্ধব নিয়ে ঘরে ওঠা আর ছাদ থেকে লাফ দেওয়া দুটোই সমান। বাকি রইল অন্তু। এত রাতে 3জন মেয়ে বন্ধু নিয়ে বাসায় উঠলে তার মা যে পিঠে কয়টা ঝাড়ু ভাঙবে তারও কোনো ইয়াত্তা নেই। এখন যাবে কোথায়? টেনশনের 6জনেরই মাথায় হাত। এত রাতে 6জন তরুণ তরুণী মিলে রাস্তায় বসে থাকাও যায় না, পুলিশের ভয়। অবশেষে সমস্যার সমাধান হিসেবে আবির্ভূত হলো পূজা। পরিস্থিতি সামলানোর অসাধারণ ক্ষমতা নিয়ে জন্মেছে এই মেয়ে। নম্রতাদের পরিস্থিতিটাও চট করেই সামলে নিল। বাসায় কিছু একটা বুঝিয়ে রঞ্জনের 3 বান্ধবীকে রাত কাটানোর জায়গা করে দিল তার নিজস্ব শোবার ঘরে। রাত বলতে তখন 1-2 ঘন্টা বাকি। ফ্রেশ হয়ে ঘুমোতে যেতে যেতে পূর্ব আকাশে লাল রং ফুটে উঠেছে। সারাদিনের ক্লান্তি বিছানায় যেতেই ডানা মেলল। চোখে ভর ঘুরল রাজ্যের ঘুম। সেই ঘুম যখন ছুটল তখন বেলা হয়েছে প্রচুর। ঘড়িতে 9টা কি 10টা বাজে। তাদের উঠে বসতে দেখে অস্থির ভঙ্গিতে বলে উঠল পূজা, তোমরা উঠেছ? ঠাকুর রক্ষা করলো তবে। রঞ্জন ফোন দিতে দিতে অস্থির করে ফেলছে। তোমাদের নাকি 10:30টায় সিটি আছে। ক্লাস টেস্টের কথা শুনতে স্প্রিংয়ের মতো উঠে দাঁড়ালো নম্রতা আর সোয়া। নীরাকে লাথিগুঁতো দিয়ে তুলে তাড়াহুড়ো করে ফ্রেশ হলো। পূজা তাদের খাবারটা শোবার ঘরে টেবিলে রাখতে রাখতে বলল, রঞ্জন আর নাদিম নিচে সিএনজি নিয়ে অপেক্ষা করছে, তোমরা খাবে কখন? 10টা 15 বাজে। নম্রতাদের খাওয়া দাওয়ার হলো না। খাবার ফেলে রেখেই দৌড়ে নিচে নামলো তারা। ওদের দেখেই গলির বহর ছুটল নাদিমের মুখে। কোন আলালের ঘরে দুলাল হয়েছে যে 10টা পর্যন্ত ঘুমানো লাগে? এইসব মেয়েকে বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়া উচিত। এদের যন্ত্রণায় এদের জামাইরা বাসার রাতেই হার্ট অ্যাটাক করবে, যুব সমাজ ধ্বংস, এরা সর্বনাশা, ঝঞ্ঝাটময় মেয়ে, ইত্যাদি ইত্যাদি শুনে 40 মিনিটের রাস্তায় 1 ঘন্টায় অতিক্রম করলো তারা। অফিস টাইম, রাস্তায় প্রচণ্ড জ্যাম। সিএনজি ছেড়ে নিজেদের ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছাতেই 1 ঘন্টার পরীক্ষার 45 মিনিট শেষ। অন্তকে ডিপার্টমেন্টের সামনেও মাঠে বসে ঘাস চিবোতে দেখা গেল। ক্লান্ত বন্ধুদের ছুটে আসতে দেখে চমৎকার হাসি উপহার দিল সে। মুখের সামনে আঙুল মেলে দিয়ে বলল, 8 নাম্বার পানিশমেন্টের জন্য তৈরি হও মামা। স্যারের কাছে টাইম চাইবা আর পানিশমেন্ট খাইবা। রঞ্জন ভ্রুকুচকে বলল, শালা তুই পরীক্ষা না দিয়ে এখানে বসে আছিস কেন? অন্ত হাত ঝেড়ে উঠে দাঁড়ালো। একগাল হেসে বলল, একা পরীক্ষা দিয়ে মজা আছে নাকি মামা? পরীক্ষা পানিশমেন্ট সব বন্ধুদের নিয়ে করতে হয়, পরীক্ষা তো হলোই না। তার থেকে বরং পানিশমেন্টেই খাওয়া যাক। এই চশমানে দিয়ে অ্যাসাইনমেন্ট করাবো সব। সবার মুখেই হাসি ফুটে উঠল। পরীক্ষার চিন্তা মুহূর্তে মাথা থেকে উবে গেল। পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগে ক্লাসরুমের সামনে গিয়ে দাঁড়ালো তারা। অত্যন্ত ইনোসেন্ট মুখে 101টা বাহানাও শোনালো। শক্ত স্যার করলেন না। 6 জনকে আলাদা পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়ার সাথে সাথে এই 3 বছরের 8 নম্বর পানিশমেন্টটা দিয়েই দিলেন। টপিক মেন্টাল সিকনেস। হাসপাতালের ডাক্তাররা প্রতিদিন গড়ে কতজন মানসিক অসুস্থতার শিকার রোগীর সাথে ডিল করেন তার এক সাধারণ জরিপ। নম্রতাদের কাজ হলো দুজন দুজন করে গ্রুপ তৈরি করে মোট 6 জন ডাক্তারের সাথে সাক্ষাৎ করা এবং এই বিষয়ে তাদের মতামত জেনে অ্যাসাইনমেন্ট তৈরি করা। স্যার ভীষণ উৎসাহ নিয়ে তাদের 6 জনকে 3টি দলে ভাগ করে দিলেন। কে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করবে তার নাম ঠিকানাও ধরিয়ে দিলেন হাতে। স্যারের রুম থেকে বেরিয়ে এসে ক্লান্ত কণ্ঠে বলে উঠল সোয়া, এটা কিন্তু স্যারের কাজ ছিল। স্যার সবসময় আমাদের ব্ল্যাকমেল করে নিজেদের কাজ আদায় করে নেয়। নাদিম এই প্রথম সোয়ার কথার সাথে সম্মতি জ্ঞাপন করলো। বিরস মুখে বলল, এই ফাউলটা অতি শীঘ্রই টাক হবে দেখিস। শালার আবার সুন্দরী একটা বউ আছে। আমি বুঝি না এই খচ্চরটারে কি দেখে বিয়ে করলো এই সুন্দরী। তার থেকে আমাকে বিয়ে করলেও পারতো, আমি না করতাম না। ব্যাটারে বদদোয়া, বউ ভাগবো হালার। নাদিমের কথাকে সম্পূর্ণ উপেক্ষা করে উচ্ছল কণ্ঠে বলে উঠল নন্তু, নমু দোস্ত তোর তো ফাটবে রে। নম্রতা কপাল কুঁচকে বলল, মানে? তোকে দেওয়ার নাম দুটির মধ্যে একটা ডক্টর আরফান আলমের নাম। নম্রতা নীরা বিষয়টা ধরতে না পেরে বিস্ময় নিয়ে বলল, তো? নাদিম হুহা করে হেসে উঠে বলল, চিন্তাছো না মামা, এটা কোনো সাধারণ আরফান না বইন, এটা লঞ্চের ধাক্কা আরফান। নাদিমের কথায় বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল নম্রতার। নীরার সাথে দৃষ্টি বিনিময় হতেই আক্রোশ নিয়ে বলল,
তুই একা যা, আমি যাব না। নীরা অসহায় চোখে বন্ধুদের দিকে তাকালো। বন্ধুদের ঠোঁটে তখন চাপা হাসির রেখা।